হ্যালো বন্ধুগণ, দমদম কেন্দ্রের অভিনেতা কমরেড জাতীয় উপস্থিত কমরেড শ্রীলঙ্ক পরবর্তী সমর্থনে হাজার হাজার মানুষের পদচারণায় বাবরিয়াদের দিকে বনপে এগিয়ে চলেছে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করব, আপনারা এই মিছিলে সামিল হয়ে আগামী দিনে এই জয়কে আরো সুনিশ্চিত করুন। ধন্যবাদ। হাজার হাজার মানুষের এক লিপ্ত মিছিল বিমানের ভাই পিছনে দাঁড়াই, আমরা পিছনে যান, পেছনে যান। এই পরে আমার বাইকটা নিয়ে চলো আমাদের দাঁড়া তাহলে আমি যাবো, দাঁড়া। আরে আমি মিছিলে যাচ্ছি। অনেক লোক হয়েছে। হ্যাঁ কালকে হিসেবে তো লোক পাইনি। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বামফ্রন্টের চেয়ারম্যান ভারতবর্ষের কমিউনিস্ট আমি গাড়িটা রেখে আসি। হ্যাঁ আমি ওই উড়ান হাজার
এই বিরুদ্ধে আজকে গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতি তার বিরুদ্ধে কমরেড সুজন চক্রবর্তীর সমর্থনে কমরেড বিমান বসুর নেতৃত্বে হাজার হাজার মানুষের এক নৃত্য মিছিল এগিয়ে চলেছে বাগেরিয়াটের দিকে। আমরা আপনাদের কাছে আবেদন করব, আপনারা ডক্টর সুজন চক্রবর্তীকে যেভাবে সমর্থন জানাচ্ছেন, আগামী দিনে আপনারা এই জয়কে আরো সুনিশ্চিত করতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বুঝে বুঝে এই বার্তা পৌঁছে দিন। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বামফ্রন্টের চেয়ারম্যান ভারতবর্ষের অসংখ্য মানুষ রাস্তার চারিদিকে দাঁড়িয়ে কমরেড সুজন চক্রবর্তীকে আশীর্বাদ করছে। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বামফ্রন্টের চেয়ারম্যান ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের অবিসংবাদিত নেতা কমরেড বিমান বসু। আমরা ধন্যবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সুজন চক্রবর্তী কাছে উপস্থিত হয়েছেন আশীর্বাদ চাইতে এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম সর্বজনপ্রিয় নেতা কমরেড বিমান বসু। বাগুইহাটি অঞ্চলের সমস্ত নাগরিকদের কাছে আমি আবেদন করছি, আপনারা পথপার্শ্বে দাঁড়িয়ে কমরেড সুজন চক্রবর্তীকে আশীর্বাদ করুন এবং আগামী 1 জুন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে কাস্তে হাতুড়ি তারা কেন্দ্রে বিপুল ভোটে কাস্তে হাতুড়ি তারা দিল্লি ছাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ধন্যবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত এটা তো তোমার অফিস না যে একসাথে হাঁটতে হবে।
পড়লো সারা, এবার ভোটে পড়লো সারা, দম্ভ মেতে পড়লো সারা, আগুই হাতি পড়লো সারা। সাইকেল নিয়ে এগিয়ে যাও, এগিয়ে যাও। আচ্ছা, কংগ্রেস সিপিএম পেছনে যারা আছেন তাদের অনুরোধ করছি আপনারা ক্যামেরার পিছনে চলে যান, নাহলে মিছিলটা সুশৃঙ্খল হচ্ছে না। কংগ্রেস পেছনে আছেন তাদের আমরা অনুরোধ করছি যে আপনারা ব্যানারের পিছনে চলে যান, নাহলে মিছিলটা সুশৃঙ্খল হচ্ছে না। ধন্যবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সুজন চক্রবর্তী বিভিন্ন পথ পরিক্রমার পর ধীরে ধীরে বাগুইহাটি মোড় হয়ে ধন্যবাদের দিকে এগিয়ে যাচ্ছে। এই অঞ্চলের সমস্ত অধিবাসীবৃন্দ এবং প্রতিবার সত্য দোকানদার বন্ধ রিক্সা চালক, টোটো চালক এবং সমস্ত মেহনতি মানুষের কাছে আমরা আবেদন করছি আপনারা কংগ্রেস সুজন চক্রবর্তী অভিভাবক গ্রহণ করুন এবং আগামী 1 জুন সকাল সকাল ভোট কেন্দ্র দিয়ে কংগ্রেস সুজন চক্রবর্তীকে পড়ছে সারা। আপনার এই এলাকা দিয়ে পরিক্রমা করে শ্যামনগরের দিকে, নাগের বাজারের দিকে এগিয়ে চলেছেন। আপনাদের সমর্থন, আপনাদের আশীর্বাদের প্রত্যাশী ডক্টর সুজন চক্রবর্তী, প্রাক্তন এমপি, প্রাক্তন এমএলএ ডক্টর সুজন চক্রবর্তী এই অঞ্চল দিয়ে এক বর্ণাঢ্য মিছিল সহকারে পরিক্রমা করছে। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন চেয়ারম্যান চেয়ারম্যান কংগ্রেস বিমানবাসী। এই মিছিলের উপস্থিত আছেন কংগ্রেস রেখা নেতৃত্ব।
আপনার এই এলাকা দিয়ে যাচ্ছেন, শ্যামনগরের দিকে এগিয়ে চলেছেন। এই বর্ণাঢ্য মিছিল রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান এবং সিপিআইএম পার্টির অন্যতম বর্ষিয়ান নেতা কমরেড বিমান বসু এই মিছিলে উপস্থিত আছেন। কমরেড রেখা গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই অঞ্চলের সর্বস্তরের মানুষ, তাদের কাছে আমাদের আবেদন, ডক্টর সুজন চক্রবর্তী আপনাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে আগামী দিনে সংসদে আপনাদের কথাই তুলে ধরবেন, সাধারণ মানুষের কথাই তুলে ধরবেন। ডক্টর সুজন চক্রবর্তীকে নির্বাচিত করুন। ডক্টর সুজন চক্রবর্তী আপনার এই এলাকা দিয়ে যাচ্ছেন। এক বর্ণাঢ্য সহকারে এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান, ভারতের কমিউনিস্ট পার্টি অন্যতম আমার নেতা, আপনার নেতা কাছে একটু ঘাস। মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। লড়তে হবে একসাথে। অসংখ্য সাধারণ মানুষ এই মিছিলে যোগদান করেছেন। আগামী ১ জুন দমদম লোকসভা কেন্দ্রে আপনি নিজের ভোট নির্বাচন চেষ্টা করে ভোট দিয়ে কংগ্রেস সুজন চক্রবর্তীকে আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে এই মিছিলে যোগদান করেছেন। এই মিছিলে যিনি নেতৃত্ব আছেন চেয়ারম্যান কমরেড বিমান বসু এবং মিছিলে যোগ দিয়েছেন জাতীয় কংগ্রেস সহ বামফ্রন্টের সমস্ত শরিক দলের সমর্থক কর্মী এবং অগণিত সাধারণ মানুষ। রাস্তার দুবারে অসংখ্য মানুষ তারা যেভাবে এগিয়ে আসছেন, রাস্তার দুবারে তারা যেভাবে তারা এই মিছিলের সঙ্গে নিজেকে সংযুক্ত করছেন, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্র বামফ্রন্ট কমিউনিস্ট এবং জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড সুজন চক্রবর্তীর সমর্থনে এই মহা মিছিল, এই বর্ণাঢ্য মিছিল, সুসজ্জিত মিছিল, যাতে পায়ে পা মিলিয়েছেন অসংখ্য সাধারণ মানুষ,
কংগ্রেস কর্মী সাধারণ সমর্থক থেকে শুরু করে জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা নেতৃত্বরা এবং এই মিছিলের নেতৃত্ব সর্বত্র যিনি আছেন তিনি হলেন বামফ্রন্টের চেয়ারম্যান কংগ্রেস কমিটি। ধন্যবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেস আপনাদেরকে শুভেচ্ছা আমরা পেলাম, তার জন্য আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ আপনাদের জন্য রইল। আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত এবং জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী কমরেড সুজন চক্রবর্তীর সমর্থনে এই মহামিছিল চলছে, যা ধীরে ধীরে এগিয়ে চলেছে তার গন্তব্যস্থলের দিকে। অসংখ্য মানুষ পায়ে পা মিলিয়েছেন, নৃত্যপথ স্লোগানে মুখরিত এই মিছিল আগামী 1 জুন আপনারা সাধারণ মানুষের কথা তুলে দেওয়ার জন্য সংসদে সঠিক প্রার্থীকে নির্বাচিত করুন। সিপিএম প্রার্থী কংগ্রেস সুজন চক্রবর্তীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আসন্ন লোকসভা নির্বাচনে লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী কংগ্রেস সুজন চক্রবর্তীর সমর্থনে এই মহামিছিল চলছে। এই মিছিলে যিনি নেতৃত্বে আছেন তিনি হলেন ভারতবর্ষের কংগ্রেস আন্দোলনের অভিসংবাদী নেতা বামফ্রন্টের চেয়ারম্যান কংগ্রেস সুজন বসু আছেন, বামফ্রন্টের নেতৃবৃন্দ এবং কর্মী আছেন জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ।
শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং অসংখ্য সাধারণ মানুষ আর আছেন রাস্তার দুধারে অসংখ্য সাধারণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদেরকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত ভারতের জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ডক্টর কমরেড সুজন চক্রবর্তীর সমর্থনে এই মহামিছিল চলছে। যে মিছিল শুরু হয়েছিল কেষ্টপুরের ভিআইপি রোড থেকে অনেক পথ অতিক্রম করে এখন এই অঞ্চলে এসে পৌঁছেছে এই মিছিল। কমরেড সুজন চক্রবর্তীর সমর্থনে এই মহামিছিল, মিছিলের নেতৃত্বে আছেন এবং জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ, অসংখ্য সাধারণ মানুষ ক্ষিপ্ত পায়ে পায়ে তারা পা মিলিয়েছেন। মিছিল যত এগিয়েছে মিছিলের বামপন্থী পার্টিগুলোকে সমালোচনা করে, কংগ্রেসকে সমালোচনা করে, বিজেপি তারা বামপন্থী পার্টিকে সমালোচনা করে, কংগ্রেসকে সমালোচনা করে এবং করে তো করে তীব্রভাবে করে। এটা বুঝে দিতে হবে, আগে কখনো বামপন্থী দল কংগ্রেস নিয়ে একটা শব্দ বাড়ি করেনি, কারণ বারে বারে তখন বলে বেড়াতো ওদের সম্বন্ধে কি করবো, ওরা তো শূন্য। কিন্তু ধীরে ধীরে এখন বুঝতে পারছে যে ওরা কৌশল করে যে মেরু রাজনীতি পশ্চিমবাংলায় গড়ে তুলেছিল 2011 সালের পর থেকে, সেই মেরু রাজনীতির মানুষটা একটু চুপসে গেছে এবং আরো চুপসে যাবে। দুম করে ওদের মাথায় পড়বে মানুষটা, কারণ এখন আমরা চেয়েছিলাম শুরু থেকে ধীরে ধীরে আমরা আন্দোলন, লোকাল মুভমেন্ট, সবকিছু করে ধীরে ধীরে বামপন্থীরা ঐক্যবদ্ধ ভাবে জাতীয় কংগ্রেস তার সঙ্গে তার সহযোগিতায় আমরা এমন পরিবেশ করব যে বামপন্থী আর কংগ্রেসের বোঝাপড়া একে আর এখন এড়ানো যাবে না। সেটাই হয়েছে। তাই এখন মিটিংগুলোতে বামপন্থীদের আক্রমণ করছে, কংগ্রেসকে আক্রমণ করছে। আমি আপনাদের বলছি যে আরো দিন রয়েছে, আরো এরকম চলবে। কিন্তু যে বিজেপির জন্ম হয়েছে আরএসএস এর হাতে, সেই বিজেপি আরএসএস এর হাতে বিজেপির জন্ম, আরএসএস এর হাতেই তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস। 1925 সালে আরএসএস করে তুলেছিল হিন্দু মহাসভা, তারপর তাতে হচ্ছে না, তাই 1951 সালে করে তুলল জনসংঘ, তার চিহ্ন ছিল প্রদীপ, তার এক সময়তে বিলুপ্ত হলো, তারপর করে তুলল বিজেপি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে আরো অনেক সংস্থা আছে, ওরা সামাজিক সংগঠন, কিন্তু ওদের রাজনৈতিক সংগঠনের প্রয়োজন হয় এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে বোঝাপড়া করে চলার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জন্ম দিয়েছে টিএমসিকে। টিএমসি জন্ম হয়েছে তার দায়ী মা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাই স্বাভাবিকভাবে বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা পশ্চিমবাংলার
যে সাংস্কৃতিক ঐতিহ্য তাকে আবার পুনরুদ্ধার করতে পারবে। এখন যে সংস্কৃতি গড়ে উঠেছে, যেসব কথা বলা হয়, সেই কথাগুলো যদি স্কুলের বাচ্চা ছেলে তারা নকল করে বলে এই তুই কর্তা, বলতেই পারে এই তুই কর্তা, মানে কি? সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তার কুশিক্ষা দেওয়ার কাজ করছে তৃণমূল কংগ্রেস। বিজেপিও যেসব কথা বলে, ও দিদি দিদি ও দিদি, এসব কি ব্যাপার? এইভাবে যদি কোনো স্কুলে দিদিমণিকে বলে ও দিদি দিদি, কুশিক্ষা হবে। তাই এই কুশিক্ষা দেওয়ার নেতা নেত্রী তৃণমূলে আছে, কুশিক্ষা দেওয়ার নেতা নেত্রী বিজেপিতে আছে। তাই বিজেপি এবং তৃণমূল উভয় কখনো মানুষের জীবন যন্ত্রণার কথা বলে না। বিজেপিও বলে না, তৃণমূলও বলে না মানুষের জীবন যন্ত্রণা। আমি একটা কথা আপনাদের বলতে চাই, ঔপনিবেশিক সময়ে যখন আমরা পরাধীন ছিলাম, আমরা পরাধীন ছিলাম, বেশি দূরে যাচ্ছি না। 1922 সালে আমরা পরাধীন ছিলাম। 1920 সালে, 1921 সালে, 1922 সালে জাতীয় কংগ্রেসের সভা হয়েছে। জাতীয় কংগ্রেসের সভাতে মানুষের মধ্যে দারিদ্রতা নিয়ে লড়াই করার কথা হয়েছে, দেশ স্বাধীন করার কথা হয়েছে এবং পূর্ণ স্বরাজের কথা 1921 সালে প্রথম বলা হয়। এই অবস্থায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তখনকার সময়ে মানুষের মধ্যে যে আয়ের ফারাক ছিল, আয়ের বৈষম্য ছিল, যেটা ব্রিটিশ আমল, সেই আয়ের বৈষম্য এখন আরো ব্যাপক। অর্থাৎ ব্রিটিশের পরাধীন ভারতে মানুষের জীবন যন্ত্রণা যা ছিল তার থেকে বেশি জীবন যন্ত্রণা হয়েছে। আমরা যারা শহরে থাকি, আমরা যারা নিয়ম লাইটের আলোয় বসবাস করি, আমরা বুঝতে পারছি না। তাই এবারকার নির্বাচনে আগামী 1 জুন যে 7ম পর্বের শেষ পর্বের নির্বাচন, সেই নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত প্রার্থী কংগ্রেস সুজন চক্রবর্তীকে কাস্তে হাতে তারা চিহ্নে ভোট দিয়ে অবস্থার পরিবর্তনের লড়াইটাকে দিল্লির বুকে একটা ভালো সড়ক গলাকে ফাটাতে আপনাদের কাছে আবেদন জানিয়ে আপনারা জয়ী করবেন প্রত্যাশায় আমার কথা আমি এখানে শেষ করছি। দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে বাগুইআটির ফয়রা ভবন মোড়ে এক পথসভা, সেই পথসভায় বক্তব্য রাখেন সুজন চক্রবর্তী। কেন্দ্র এবং রাজ্য সরকারকে চোখা চোখা ভাষায় আক্রমণ শানলেন তিনি। তাদের নীতি নিয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, এই দুই সরকারের মানুষ মারা নীতি, মানুষের স্বার্থবিরোধী নীতি নিয়ে সমালোচনা করলেন এবং আগামী দিনে ক্ষমতা পেলে মানুষ যদি তাকে নির্বাচিত করে কি করবেন সবিস্তারে বললেন সুজন চক্রবর্তী। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কংগ্রেস সভাপতি ও কংগ্রেস, আমি বেশি কথা বলার আমার কোনো দরকার নেই। আমার আগে এখানে কংগ্রেস প্রকাশ বলেছেন, অন্যান্য কাজের কারণে আসতে দেরি হয়েছে, লোকের লম্বা টানতে হয়েছে। তাদের গোড়াকাল বিলাস বলেছে, বোধহয় পরিবার নিশ্চয় বলেছে, আমি যা বুঝলাম। এবং শুভজিৎ ঝুঁয়া দুজনেই আমাদের এখানকার সবার কাছে পরিচিত, পরিবারও পরিচিত। গোড়ায় আমার ধারণা গোড়ার তো বাড়ি এই আশপাশেই বোধ হয় নাকি? গোড়ার বাড়ি আশপাশে, গোড়ার বাড়ি আশপাশে, এর বাড়ি আশপাশে, ঝুলানের বাড়িও আশপাশে না এই পাড়াতে, এই পাড়ায়। আর এখানে আপনারা যারা আছেন আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি বেশি কথা বলার কোনো দরকার নেই। অভিজ্ঞতার চাইতে মানুষের কাছে বড় বন্ধু আর কেউ হয় না।
নিজেদের অভিজ্ঞতার বিচারে আপনারা চলতে পারবেন, এই বিশ্বাস আমার কাছে আছে। এটা ঠিক যে নির্বাচন, কোন পরিপ্রেক্ষিতে নির্বাচন আগে সবাই বলেছেন। এই নির্বাচনটা যেটা আগে কর্মীরা বলেছেন, ঝোলার কথা আমি শুনলাম, ও বলছিল নির্মলা সীতারামনের স্বামী যে কথাটা বলেছেন, নির্মলা সীতারামনের কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটা কথা বলেছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর স্বামী একটা কথা বলেছেন, দুটো কথা মিলিয়ে মোদীজি জিরো হয়ে গেল। নির্মলা সীতারামন কি বলেছেন? আর এখানে আমাদের তৃণমূলের একজন এমপি, তিনি এবার এমপি টিকিট পাননি, তিনি বলেছেন, কি বলেছেন? নির্বাচনে দাঁড়াবার মতন টাকা আমি নির্মলা সীতারামন আমার কাছে নেই, সেই কারণে আমি ভোটে দাঁড়াচ্ছি না। বলেছে হ্যাঁ অথবা না? তাহলে নির্মলা সীতারামন কেন্দ্রের অর্থমন্ত্রী তিনি স্বীকার করলেন যে মোদীজির নেতৃত্বে ভারত সরকারের এখন এমন একটা ব্যবস্থা হয়েছে যে মানুষের আইন অনুযায়ী ভোট করার অধিকার আর নেই, কেননা নির্বাচনে সিলিং আছে, সেই সিলিং এর মধ্যে টাকা খরচ করলে নির্মলা সীতারামন পারতে পারতেন, কিন্তু শয়ে শয়ে কোটি টাকা, বহু কোটি কোটি টাকা খরচ করতে হয়, অত টাকা ওনার নেই। তাহলে বেআইনি ভাবে নির্বাচন হয়, সেই বেআইনি নির্বাচনের টাকা ওর কাছে নেই বলে উনি ভোটে দাঁড়াতে পারছেন না। উনি স্পষ্টত অভিযোগ করলেন নরেন্দ্র মোদী বেআইনি টাকা খরচ করে নির্বাচন করে, অমিত শাহ বেআইনি টাকা খরচ করে নির্বাচন করে, আমি নির্মলা সীতারামন আমি পারলাম না। উনি কে? উনি অর্থমন্ত্রী। পশ্চিমবাংলার তৃণমূল একজন এমপি তিনি বক্তৃতা করেছেন, যখন ভোটে তার নাম বাদ চলে গেছে, একজন কান্নাকাটি করলেন যে আমি চান্স পেলাম না, 3 বছর ধরে আমি তৃণমূল করলাম, আমি চান্স পেলাম না। তাকে একটা চান্স পরে অবশ্য দিয়েছে বিধানসভার উপনির্বাচনে, তিনি একটা চান্স পেয়ে গেছেন। আরেকজন যিনি চান্স পাননি তিনি বললেন আমার ভোট করার মতন টাকা নেই, আমার দলের বাকি যারা আছে আমার নেই। তিনি তারা স্বীকার করলেন মমতা ব্যানার্জি স্নেহধন্য তৃণমূলের বাকি পারলে প্রায় সবাই একাধজন ব্যতিক্রম থাকতে পারে, তারা টাকার পাহাড় জমিয়েছে, ফলে তাদের টাকার কোনো অভাব নেই, আমার টাকা নেই, অতএব আমি ভোটে দাঁড়াতে পারবো না। তৃণমূল বিজেপি দুজনেই নির্বাচনের নীতি লঙ্ঘন করে মানুষের কাছে ভোট জবরদস্তি কেড়ে নেয়, এটা ওরাই স্পষ্টত স্বীকার করলেন। নির্মলা সীতারামনের স্বামী যেটা বললেন সেই কথাটা আমরা অনেকদিন ধরে বলছিলাম, কিন্তু আমরা বললে তো সেটা কাগজের পক্ষে কম প্রচার হয়। আমরা এই কথাটা বলছিলাম যে যদি এবার নরেন্দ্র মোদী নির্বাচনে জেতে তাহলে এটাই শেষ নির্বাচন হবে কিনা সেই সন্দেহ তৈরি হচ্ছে। মোদীজি বলেছেন ওয়ান কান্ট্রি ওয়ান ইলেকশন, আমরা বলছি মোদীজির তত্ত্ব হচ্ছে ওয়ান কান্ট্রি নো ইলেকশন। কোন ইলেকশন, সংসদীয় গণতন্ত্র চলবে না, সংবিধান চলবে না, জবরদস্তির মনোভাবে মোদীজির বাহিনী চলছে। আমরা যেটা বলছিলাম সীতারামনের স্বামী সেই কথাটাই স্বীকার করলেন, স্বীকার না বললেন, এবং বললেন আমাদের চাইতে বেশি করে বললেন। আমরা বলছিলাম যে ইলেকট্রাল বন্ড, আপনি পশ্চিমবাংলার দুর্নীতি দেখেছেন তো, না আমি সে আলোচনায় যাচ্ছি না, কারণ আমার চাইতে কেউ আপনারা কম জানেন। পরীক্ষা দিয়ে পাশ করে ছেলেমেয়েরা রাস্তায় চাকরির দাবিতে বিক্ষোভ, তারপর পুলিশ এসে পেটাবে, মাঝরাতে তুলে নিয়ে চলে যাবে একেবারে পুলিশের হাজতে। আমি সুজন চক্রবর্তী, এখানে প্রয়াস দাসকে দেখছেন, এই সহ আরো অনেক এখানকার যুব ছাত্ররা, আমরা মাঝরাতে রাত্রি 1টার সময় খবর পেয়ে ওদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, পুলিশের সঙ্গে মোকাবিলা করেছি, একবার না একাধিকবার, এগুলো সবাই জানেন। কিন্তু আমাদের সন্তান সন্ততিরা তাদের আমাদের সন্তান সন্ততি কিনা তাদেরকে এই ভবিতব্য হবে। মিথ্যা রাজত্ব চলছে। আমি কখনো মনে করি না যে 1, 2, 3, 4 তৃণমূলের সবাই ছিল, কখনো মনে করি। কেউ বললে আমি বিশ্বাস করুন, আমি হাত জোড়া করে বলি এটা বলবেন না। বহু মানুষ নানান কারণে আমাদের উপরে ক্ষুব্ধ হয়ে হয়তো মনে করেছিলেন তৃণমূল করলে খুব লাভ হবে, তারা এখন বুঝতে পারছেন পুরনো তৃণমূলের কর্মীরা তারা ঠকে গেছেন, তৃণমূল দলে তাদের কোনো পাত্তা নেই। তৃণমূল রাজনৈতিক কর্মীদের দল এখন না, এখন মুখেরাদের দলে পরিণত হয়েছে। তাই প্রতিদিন তৃণমূলের মানুষ যারা রাজনীতির কারণে আমাদের বিরোধিতা করতে গিয়ে তৃণমূল করছিলেন, তারা তৃণমূল থেকে সরে
নিয়ে আসছেন, নামে যাওয়ার কোনো কারণ নেই। আমি সেই কারণে একটু মাঝে মধ্যে হালকা করে বলি, যদি বলতে হয় তাহলে বলুন 1, 2, 3, 4 তৃণমূলের নেতারা চোর, যত বড় নেতা তত বড় চোর। কিন্তু স্পষ্ট চোখের সামনে দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের মধ্যে টাকা, খানের টাকায় টাকা, মেশিন দিয়ে ঘুরতে হবে। আমি জানি না ওই বিলাস মহাশয় বলেছে কিনা, অদিত্য শাহজাহানের বাড়িতে যদি ইডি রেডটা করতে পারত তাহলে কতগুলো ট্রাঙ্ক ভর্তি টাকা পাওয়া যেত, কলকাতা থেকে মেশিন দিয়ে গোনা শেষ করা যেত না। এটা সন্দেশখালী প্রতিটি মানুষ জানেন, না জানার কোনো কারণ নেই। নানান দিকে ব্যবস্থাপনা, কিন্তু কিসের রাজনীতি হচ্ছে যে রাজনীতি করে শাহজাহান, শিবু, অনুব্রত? এটা আমাদের সম্মান লাগছে। যে মানুষ এমনকি আমাদের পক্ষে নন তারও সম্মানে লাগছে, এটা চলতে পারে না। জিনিসের দাম আকাশে, লুটের বাজার আকাশে, জিনিসের দাম আকাশে, কাজের ব্যবস্থা নেই, আর দল বদলের দামে ভয়াবহ ব্যাপার, ভয়াবহ। সকালে তৃণমূল, বিকেলের বিজেপি, কোনো সন্দেহ নেই। কে কখন তৃণমূল, কে কখন বিজেপি, তার কোনো সন্দেহ নেই। আমি শুধু বলবো, আমাদের মায়েরা বলে দেখবেন, ব্রত পালন করতেন সন্তানের মঙ্গল কামনা। সেই মায়েরা এখন দেখতে পাচ্ছেন যত্ন করে বড় করে গড়ে তুলেছেন সন্তানটাকে, লেখাপড়া শিখিয়েছেন। লেখাপড়া শেখার পর হয় সে ভিন রাজ্যে কাজে আছে, না হলে পশ্চিমবাংলায় গ্র্যাজুয়েট পাস করা ছেলেরা মাস্টার ডিগ্রি। আমি সেদিন ভোলা প্রায়শই এটা মনে হতো, হঠাৎ করে কি মনে হলো, ভোলায় দেখলাম সব ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে, যেখানে আমাদের মিছিল ছিল তার পাশে। আমি অভ্যাস বছর দিয়ে হাতের আন্দাজে বুকের খাঁচাটা কিন্তু মাপলাম, 11-12 ইঞ্চি বেশি হবে না। 11-12 ইঞ্চির খাঁচা, যুবক ছেলে বাইকে, পিছনে 30 ইঞ্চির বড় একটা ব্যাগ। এই ব্যাগ নিয়ে যদি 3-4-5 বছর চলতে হয়, মেরুদণ্ডটা সোজা থাকাটা কঠিন, অসুস্থ হয়ে যাবে। কোন বাবা মা ছেলে মেয়ের মঙ্গল কামনায় ব্রত পালন করেছিলেন যে ছেলে মেয়েটা ডেলিভারি বয় হবে, লেখাপড়া শিখে? সমস্ত কাজেরই গুরুত্ব আছে। ডেলিভারি বয় কাজটা ছোট নয়। বাবু তুমি কি করো? ডেলিভারি বয়। লেখাপড়া? গ্রাজুয়েট। মানে তাই পাস না অনার্স, বললো ফিজিক্স অনার্স। একদম রোগা সরু মতো হয়ে গেছে ছেলেটা। বললো, একটা ছেলে ডাকলো, এই কি একটা নাম সৌভিক এক জায়গা বললো, বলছে এমএসসি কেমিস্ট্রি। তাই শুনেছিলেন, জানতাম, হয়তো আপনারা জানেন। আমাদের বাড়ি হয়তো ডেলিভারি করতে আসে, এটা হতো সেটা করতে করতে বললো, ওদের সঙ্গে কাজ করে বিদ্যুৎ পাস করা, বাবা মার সমস্ত স্তরে ভালোবাসা নিয়ে গড়ে ওঠা 22-23 বছর বয়সে জয়ন্ত ছেলেটা বিদ্যুৎ পাস, ডেলিভারি বয়ের কাজ করে। আমাদের মায়েরা সন্তানদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছেন যে আমাদের পরের প্রজন্মটাকে ধ্বংস করা হচ্ছে। গোটা দেশ, গোটা রাজ্যে এই ধ্বংসের মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা হচ্ছে আমাদের নির্বাচনের কাজ। নির্বাচনের কাজ কারণ নিয়ে বড় হওয়া, কারণ নিয়ে ছোট হওয়া, শুধুমাত্র সেটুকু নয়। আমি বেশি কথা দেবার কোনো প্রয়োজন বোধ করি না, কারণ মানুষ কেউ কর্মকেন্দ্র, মানুষ কেউ আমাদের চেনেন না, এমনটা নয়। পশ্চিমবাংলার রাজনীতিতে ছিল নাকি? আমি জানলাতে অপরিচিত নই। আমাদের জানলা মারতে আমাদের সামনে গিয়ে ডান দিক করবে, এই দিকটা বলবে নাকি? জানলা মারতে দিকে আমি জানলাতে অপরিচিত নয়। বিভিন্ন কারণে চক্করে আমার যাতায়াত, রাজনীতির কারণে, অন্যান্য কারণে, পরিচিত পরিবার, পারিবারিক বন্ধুদের কারণে, ইত্যাদি ইত্যাদি। আমি তো বুঝেছি, আমি যেভাবে আসতাম তখন, আমি সেভাবে চিনতে পারি না। গ্রাম জ্যাংলা হাতিয়ারা গ্রাম, যদি এখন লোককে বলা হয় লোকরা তো মানতে চাইবে না। আপনি যে যাদবপুর আগে দেখছেন, এই যাদবপুরটা তখন ছিল পঞ্চায়েত, যখন বামফ্রন্ট আসেনি তখন পঞ্চায়েত। বামফ্রন্ট আসার পর যাদবপুর পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি হয়ে কলকাতা কর্পোরেশন। বামফ্রন্ট আসার পর পঞ্চায়েতের আমাদের এই এলাকাটা আস্তে আস্তে বড় হতে হতে মিউনিসিপ্যালিটি শুধু তাই না, রাজারহাট গোটা ভারতবর্ষের কাছে একটা পরিচিত এক্সপেরিমেন্টাল শহর। লোকটার গৌতম দেব, মুখ্যমন্ত্রীর নাম যতদোষ, স্বপ্ন ছিল গড়ে তুলবে
বাংলাকে গড়ে তুলব, ভবিষ্যৎটাকে গড়ে তুলব, আমাদের ছেলে মেয়েদের জীবনটাকে গড়ে তুলব। আমি যা দেখছি পশ্চিমবাংলায়, আমার কথাটাকে ভুলভাবে নেবেন না, যা দেখছি রাস্তা ঘাট, এই জায়গাতে যখন বামফ্রন্ট ছিল না, দুবারে পেটের খাওয়া ছিল না, রাস্তা ছিল না যাতায়াতের মতন, কালাগড়, হাতিয়ারা তোমাদের এটা তোমাদের হাতিয়ারার মোড়, এই শৈলা পিছনে গ্রামগুলো, এই পরিবারদের চত্বর, কাদাগড়। এই বাচ্চা মেয়েটি একটু এসেছিল বলে ইলেভেন না টুয়েলভে পরে, হয়তো আমাকে তারা বিশ্বাস করতে চাইছে না। এটা আমি ঠিক বলছি, হ্যাঁ ঠিক বলছি। পানীয় জল ছিল না, হাতিয়ারা সহ আমাদের 4-5 এই প্রপারটাতে ছিল কিনা আমি জানি না, মানে এখানেও বিদ্যুতের লাইন ছিল না যখন বামফ্রন্ট ছিল না। আমি যা দেখছেন পশ্চিমবাংলা গড়ে উঠেছে বামফ্রন্টের আমলে, কিন্তু উন্নয়নের জোয়ার বলে আমি লাফাইনি, আমরা মনে করেছি এটা সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব রুট করা নয়, বেআইনি কাজ করা নয়, বেআইনি নির্মাণ করা নয়, জঙ্গলের পাহাড় করা নয়, দলবদল ঘটা নয়। সরকারের কাজ স্বাভাবিকভাবে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা। সেই পশ্চিমবাংলাটাকে আমরা গড়ে তুলেছি। আর গোটা পশ্চিমবাংলায় গ্রামের বিদ্যুৎ, ঠিক গ্রামের বিদ্যুতের একসময় আমার দায়িত্ব ছিল, আমি তার চেয়ারম্যান ছিলাম। গোটা পশ্চিমবাংলার গ্রামের বিদ্যুৎ সহ গ্রাম গড়ে উঠেছে, মানুষ গড়ে উঠেছে, শহর গড়ে উঠেছে। কলকারখানা শিল্পের বন্দোবস্ত ছিল না, শব্দ গ্রাম। সেইখান থেকে চলতে চলতে আমরা সেই ব্যবস্থা করতে পারলাম, যেখানে হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স বামফ্রন্ট, আইটি হাব বামফ্রন্ট, কোলাঘাটের বিদ্যুৎ বামফ্রন্ট, বক্রেশ্বরের বিদ্যুৎ বামফ্রন্ট, বাইপাস বামফ্রন্ট, ভিআইপি রাস্তা থেকে বড় করে গড়ে তোলা, অথবা রাজারানীর টাউনশিপ, অথবা সব মিলিয়ে গোটা বাইপাস বামফ্রন্ট। আপনি যা দেখছেন চোখের সামনে, শিয়ালদার পর আপনি ব্যারাকপুর পর্যন্ত যান, আর বারাসাত পর্যন্ত যান, যতগুলো হলো ফ্লাইওভার সবকটা বামফ্রন্ট। আপনি ওদিকে দক্ষিণে বারুইপুর পর্যন্ত যান, যে কটা ফ্লাইওভার সবকটা বামফ্রন্ট। সুন্দরবনে যান, আপনি নদীর উপরে ব্রিজ, সেতু, দীপমালার মতন গতি উঠেছে বামফ্রন্ট। পশ্চিমবঙ্গকে গড়ে তুলেছিল আমাদের লক্ষ্য ছিল আমাদের কম বয়সের ছেলে মেয়েগুলো, ওদের ভবিষ্যৎ কি হবে। জ্যোতিবাবু তারপর বুদ্ধদের ভাবতে চলছে না, 18 বছর বয়সের ছেলের চোখের দিকে তাকিয়ে বললে আমাদের বাংলাকে করতে হবে। হ্যাঁ ঠিক, সেরকমের সময় আমি এমপি ছিলাম, আমরা সবাই মিলে চেয়েছিলাম পশ্চিমবঙ্গের অটো হাব গড়ে উঠে আমাদের ভবিষ্যতের ছেলে মেয়েদের কাজের নিদর্শন হিসেবে আমাদের গোটা রাজ্যে গড়ে উঠে কেমিক্যাল হাব। দুঃখের কথা, সেই অটো হাব এবং কেমিক্যাল হাব দুটোই পশ্চিমবাংলা থেকে গুটিয়ে দিয়ে গুজরাটে নরেন্দ্র মোদীকে যে ইতিহাস দিয়েছেন তার নাম মমতা ব্যানার্জি, অন্য আর কেউ না। আমাদের গোটা বাংলার ধ্বংসের মানুষটা নাম ধরার কোনো কারণ নেই। বাংলাকে করতে হবে, কম বয়সের ছেলে মেয়েদের করতে হবে। আমার গ্রামগুলো, আমার শহরগুলো, চারপাশের মানুষগুলো পরিযায়ী শ্রমিকে ভরে যাবে। বাবা মা বৃদ্ধাবাসের মতন করে থাকবেন না, এটা হতে পারে না। তার বাইরে বেরিয়ে আমাদের বাংলাটাকে করতে হবে। আমি শুধু আপনাদের কথা বলবো, দুটো আজকে মুখ্যমন্ত্রী একটা বক্তৃতা করেছেন, আমিও শুনতাম, সাংবাদিকরা জিজ্ঞেস করছিল। মুখ্যমন্ত্রী বলেছেন আমরা যদি দিল্লিতে ক্ষমতা আসি তাহলে পদত্যাগ বিরোধী আইনটাকে জোরদার করি। বললাম ঘোরাটাই হাসবে। গত 5 বছর বিধানসভাতে আমি বামফ্রন্টের দলনেতা ছিলাম, তো 25টা হিয়ারিং করেছি দীপালি বিশ্বাস, স্পিকার সহ কাউকে আমি উত্তর দিতে পারিনি। যতদিন থাকবে মাথা উঁচু করে বলতে পারবে পশ্চিমবাংলায় দল বদলের রাজনীতি ছিল না। পশ্চিমবাংলায় দল বদলের রাজনীতি পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে, এমএলএ, এমপি সব জায়গাতে যারা করেছে তারা পশ্চিমবাংলাকে সর্বনাশ করেছে তৃণমূল। আর গোটা ভারতবর্ষে এই একই প্রক্রিয়া যারা করেছে মোদীর নেতৃত্বে তারাই বিজেপি। এপিট আর ওপিট, খুব ফারাক কিছু নেই। আমি আপনাদের কথা বলবো, দল বদলের লড়াইটা আমরা নেই। বোধহয় বলাস বলছিল, আমি শুনছিলাম। আমার প্রতিপক্ষের 2 প্রার্থী, আমি তাদের শুভেচ্ছা জানাই। তারা ভালো থাকুন, তারা সুস্থ থাকুন। একজন আমার থেকে অনেকটাই সিনিয়র, কিন্তু আমার সঙ্গে পরিচয় ছিল যেহেতু উনি বিধানসভায় ছিলেন এক সময়, যখন আমিও ছিলাম।
কিন্তু রাজনীতির জীবন শুরু জনতা পার্টি দিয়ে, এমপি, তারপরে দলত্যাগ করে কংগ্রেস এমএলএ, এবং এমএলএ অবস্থাতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দক্ষিণ কলকাতাতে লড়াই, তারপর আবার দলত্যাগ করে যার বিরুদ্ধে লড়লেন তার কোলের মধ্যে গিয়ে বসে বললেন তৃণমূল। সুজন চক্রবর্তীরা জীবনে কোনদিন দল বদলের রাজনীতি এইভাবে করে মানুষের মর্যাদা নিয়ে চলতে পারবে তা আমরা আশা করি, মনেও করি। অথবা আরেকজন প্রতিপক্ষ প্রার্থী, আমার তো দুই প্রার্থী আসলে তৃণমূলের সঙ্গে লড়াই, একজন সামান্য একজন বেলামে। তিনি গতবার ভাবতে আমার সঙ্গে, আমি তাকে তাই জানতাম যে তৃণমূলের এমএলএ, হঠাৎ এবারে দেখলাম বিজেপির এমপি পদে দাঁড়িয়েছেন। আমি তো জানতাম তৃণমূলের এমএলএ, হয়ে গেলেন বিজেপির এমপি প্রার্থী। দল বদল না, একটাই কথা বলবো, আমাদের দল বদল নয়, লড়াইয়ের লক্ষ্য হচ্ছে দিন বদল, হাল বদল, মানুষের হাল ফেরাতে হবে। এই অবস্থা পশ্চিমবাংলা আশা করতে পারে না, দেশ আশা করতে পারে না, গোটা দেশকে বাঁচাতে হবে। মুকুল রায় তৃণমূলের নেতা, দল বদলে বিজেপি, আবার দল বদলে তৃণমূল। শুভেন্দু অধিকারী তৃণমূলের পারলে 2 নম্বর নেতা, দল বদলে বিজেপি, এখনো বিজেপির হয় 1 নম্বর নয় 2 নম্বর নেতা। ধান্দা প্রসারে একরকম, ধান্দা না প্রসারে আর এক রকম। অর্জুন সিং এই গত 2-3 বছরের মধ্যে তৃণমূলের এমএলএ, সেখান থেকে ধান্দার প্রসারণা, অথবা বিজেপির এমপি, সেখানে ধান্দার প্রসারণা, অভিষেকের হাত ধরে আবার তৃণমূলের পতাকা, সেখানে আবার ধান্দার প্রসারণা, আবার গিয়ে বিজেপি। ধান্দা প্রসারে তৃণমূল, ধান্দা না প্রসারে বিজেপি, ধান্দা প্রসারে বিজেপি, ধান্দা না প্রসারে তৃণমূল। আশীর্বাদ করবেন যেন কোনোদিন কখনো এই রকমের মনোভাব আমাদের না হয়। আমি মানুষের কাছে সেই আশীর্বাদ চাইব। আশীর্বাদ করবেন কোনোদিন যেন একটু এদিক ওদিক থাকে, হাতে কিছু টাকা নিয়ে থ্যাংক ইউ বলে আমাকে কোনোদিন ভিডিওতে, আপনাদের ভিডিওতে মানে কোথাও দেখতে না হয়, তারা এই রেজিগনেশন দিয়ে চলে যাব। মানুষের কাছে ইমান মর্যাদা তার চাইতে বড় অন্য কিছু হয় না, অন্য কিছু হতে পারে না। কথা দেব, মানুষ ভরসা রাখুন, কথা দেব। রাজনীতির মানেটা যা, সেই মানেটাকে আমরা ফিরিয়ে আনব। রাজনীতি মানে দুর্নীতি আর দুষ্কৃতি আর দলবদল, এই মানেটা থাকবে না। রাজনীতি মানে কম বয়সের ছেলে মেয়েদের উপর অত্যাচার, আক্রমণ, এই মানেটা থাকবে না। রাজনীতি মানে রাজ্যকে গড়ে তোলা, অথবা নীতি শ্রেষ্ঠত্ব বাদ দিয়ে সবচাইতে বেশি দুর্নীতি এবং নীতিহীনতা আর গোটা বাংলাটাকে সন্ত্রাসের মধ্যে ফেলে দেবে, এই মনোভাব আমাদের কোনোদিন থাকবে না। আমরা মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার মতো করে বিশেষ ব্যবস্থা করব। আমরা স্পেশাল অ্যাপ তৈরি করব। আমাদের ডেলিভারি বয় সহ, গিগ ওয়ার্কার সহ, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা কাজ না পেয়ে খুঁটে খুঁটে যেন চলতে হচ্ছে, তাদের নিরাপত্তা সুরক্ষিত করবার মতো করে আমরা অ্যাপ বেসড নতুন প্রোগ্রাম তৈরি করবো। কাউকে বিপদে পড়তে দেব না। কথা দিতে পারি, নির্বাচনের পর সমগ্র মানুষকে সঙ্গে নিয়ে চলবো। মানুষের কথা, মানুষের মনোভাব তাই নিয়ে চলবো। একেবারে টানে করে এই মনোভাবে কখনো কোনোদিন আমরা চলবো না। আপনি ভরসা রাখুন, কথা আমাদের একটাই, বদলে যাবে। ভরসা রাখুন, বদলে যাবে। ভরসা রাখুন, মানুষকে সঙ্গে নিয়ে বদলে দেব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সমাজটা গড়ে তোলা, রাজ্যটা গড়ে তোলা, দেশটাকে গড়ে তোলা, এই মনোভাবটাই আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। যে যত বিপন্ন তার পাশে তত শক্ত হাত নিয়ে আবার দাঁড়াবো। না বুঝবার কোনো কারণ নেই। মোদির গ্যারান্টি ফেল, দিদির গ্যারান্টি ফেল, মানুষের গ্যারান্টি একমাত্র লাল ঝান্ডা। সেই গ্যারান্টি দিয়েই মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারবো। আপনাদের সবার শুভেচ্ছা, শুভকামনা, আপনাদের ভরসা, আশা করি সেই আশীর্বাদ আমরা পাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি। নমস্কার। ইনকলাব জিন্দাবাদ।
সংগ্রাম কেন্দ্রের অভিনেতা কমরেড জাতীয় উপস্থিত কমরেড শ্রীলঙ্কা পরবর্তী সমর্থনে হাজার হাজার মানুষের পদচারণায় বাগরিয়াটির দিকে বনপে এগিয়ে পড়েছে। আমরা ভারতের কাপি নিষ্পত্তি মানবাদীর পক্ষ থেকে, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন করব, আপনারা এই মিছিলে সামিল হয়ে আগামী দিনে এই জোরকে আরো সুনিশ্চিত করুন। ধন্যবাদ। এক লিপ্ত মিছিল, হাজার হাজার মানুষের এক লিপ্ত মিছিল, বিমানের নেতৃত্ব, নেতার অনুষ্ঠানের ভাই পিছনে দাঁড়াই, আমরা পিছনে যান, পেছনে যান। এই পরে আমার বাইকটা নিয়ে চলো। আমাদের দাঁড়া তাহলে আমি যাবো, দাঁড়া। আরে আমি মিছিলে যাচ্ছি। অনেক লোক হয়েছে। হ্যাঁ কালকে হিসেবে তো লোক হয়েছে। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বামফ্রন্টের চেয়ারম্যান ভারতবর্ষের কমিউনিস্ট আমি গাড়িটা রেখে আসি। হ্যাঁ আমি ওই উড়ান হাজার হাজার মানুষের নেতৃত্ব মিছিল নিয়ে বিমান মতো নেতৃত্ব এই মিছিল এগিয়ে চলেছে।
বাহিনীর চোখের জল এই মিছিল আমাদের পথ চিনিয়ে দেবে এই হাজার হাজার মানুষের দীপ্ত পদচারণায় দুর্নীতি বিরুদ্ধে। আজকে গোটা রাজ্য জুড়ে যে দুর্নীতি তার বিরুদ্ধে কমরেড সুজন চক্রবর্তীর সমর্থনে কমরেড বিমান বসুর নেতৃত্বে হাজার হাজার মানুষের এক দীপ্ত মিছিল এগিয়ে চলছে বাগেরিয়াটের দিকে। আমরা আপনাদের কাছে আবেদন করব, আপনারা ডক্টর সুজন চক্রবর্তীকে যেভাবে সমর্থন জানাচ্ছেন, আগামী দিনে আপনারা এই জয়কে আরো সুনিশ্চিত করতে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বুঝে বুঝে এই বার্তা পৌঁছে দিন। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বামফ্রন্টের চেয়ারম্যান ভারতবর্ষের অসংখ্য মানুষ রাস্তার দুই দিকে দাঁড়িয়ে কমরেড সুজন চক্রবর্তীকে আশীর্বাদ করছে। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বামফ্রন্টের চেয়ারম্যান ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের অবিসংবাদিত নেতা কমরেড বিমান বসু। আমরা ধন্যবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সুজন চক্রবর্তী কাছে উপস্থিত হয়েছেন আশীর্বাদ চাইতে এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম সর্বজনপ্রিয় নেতা কমরেড বিমান বসু। বাগুইহাটি অঞ্চলের সমস্ত নাগরিকদের কাছে আমি আবেদন করছি, আপনারা পথপার্শ্বে দাঁড়িয়ে কমরেড সুজন চক্রবর্তীকে আশীর্বাদ করুন এবং আগামী 1 জুন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে কাস্তে হাতুড়ি তারা কেন্দ্রে বিপুল ভোটে কাস্তে হাতুড়ি তারা দিল্লি ছাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। ধন্যবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত এটা তো তোমার অফিস না যে একসাথে হাঁটতে হবে।
তারা দমদম মেতে পড়লো সারা আগুই হাতি পড়লো সারা সাইকেল নিয়ে এগিয়ে যাও আচ্ছা কংগ্রেস সিপিএম পেছনে যারা আছেন তাদের অনুরোধ করছি আপনারা ক্যামেরার পিছনে চলে যান, নাহলে মিছিলটা সুশৃঙ্খল হচ্ছে না। কংগ্রেস পেছনে আছেন তাদের আমরা অনুরোধ করছি যে আপনারা ব্যানারের পিছনে চলে যান, নাহলে মিছিলটা সুশৃঙ্খল হচ্ছে না। ধন্যবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড সুজন চক্রবর্তী বিভিন্ন পথ পরিক্রমার পর ধীরে ধীরে বাগুইহাটি মোড় হয়ে ধন্যবাদের দিকে এগিয়ে যাচ্ছে। এই অঞ্চলের সমস্ত অধিবাসীবৃন্দ এবং প্রতিবার সত্য দোকানদার বন্ধ রিক্সা চালক টোটো চালক এবং সমস্ত মেহনতি মানুষের কাছে আমরা আবেদন করছি আপনারা কংগ্রেস সুজন চক্রবর্তী অভিভাবক গ্রহণ করুন এবং আগামী 1 জুন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে কংগ্রেস সুজন চক্রবর্তীকে আপনার এই এলাকা দিয়ে পরিক্রমা করে শ্যামনগরের দিকে নাগের বাজারের দিকে এগিয়ে চলেছেন। আপনাদের সমর্থন, আপনাদের আশীর্বাদের প্রত্যাশী ডক্টর সুজন চক্রবর্তী, প্রাক্তন এমপি, প্রাক্তন এমএলএ ডক্টর সুজন চক্রবর্তী এই অঞ্চল দিয়ে এক বর্ণাঢ্য মিছিল সহকারে পরিক্রমা করছে। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন চেয়ারম্যান কংগ্রেস বিমানবাসী। এই মিছিলের উপস্থিত আছেন কংগ্রেস রেখা নেতৃত্ব।
ডক্টর সুজন চক্রবর্তী আপনার এই এলাকা দিয়ে যাচ্ছেন, শ্যামনগরের দিকে এগিয়ে চলেছেন। এই বর্ণাঢ্য মিছিল রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান এবং সিপিআইএম পার্টির অন্যতম বর্ষিয়ান নেতা কমরেড বিমান বসু এই মিছিলে উপস্থিত আছেন, কমরেড রেখা গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই অঞ্চলের সর্বস্তরের মানুষ, তাদের কাছে আমাদের আবেদন, ডক্টর সুজন চক্রবর্তী আপনাদের প্রতিনিধি নির্বাচিত হয়ে আগামী দিনে সংসদে আপনাদের কথাই তুলে ধরবেন, সাধারণ মানুষের কথাই তুলে ধরবেন। ডক্টর সুজন চক্রবর্তীকে নির্বাচিত করুন। ডক্টর সুজন চক্রবর্তী আপনার এই এলাকা দিয়ে যাচ্ছেন, এক বর্ণাঢ্য সহকারে এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান, ভারতের কমিউনিস্ট পার্টি অন্যতম আমার নেতা, আপনার নেতা কাছে একটু ঘাস লড়তে হবে একসাথে। অসংখ্য সাধারণ মানুষ এই মিছিলে যোগদান করেছেন। আগামী ১ জুন দমদম লোকসভা কেন্দ্রে আপনি নিজের ভোট নির্বাচন ভোট দিয়ে কংগ্রেস সুজন চক্রবর্তীকে আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে এই মিছিলে যোগদান করেছেন। এই মিছিলে যিনি নেতৃত্ব আছেন চেয়ারম্যান কমরেড বিমান বসু এবং মিছিলে যোগ দিয়েছেন জাতীয় কংগ্রেস সহ বামফ্রন্টের সমস্ত শরিক দলের সমর্থক কর্মী এবং অগণিত সাধারণ মানুষ। রাস্তার দুবারে অসংখ্য মানুষ তারা যেভাবে এগিয়ে আসছেন, রাস্তার দুবারে তারা যেভাবে তারা এই মিছিলের সঙ্গে নিজেকে সংযুক্ত করছেন, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্র বামফ্রন্ট কমিউনিস্ট এবং জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড সুজন চক্রবর্তীর সমর্থনে এই মহা মিছিল, এই বর্ণাঢ্য মিছিল, সুসজ্জিত মিছিল, যাতে পায়ে পা মিলিয়েছেন অসংখ্য সাধারণ মানুষ, বামফ্রন্টের কর্মী, সাধারণ সমর্থক থেকে শুরু করে জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকরা, নেতৃত্বরা
এবং এই মিছিলের নেতৃত্ব সর্বত্র যিনি আছেন তিনি হলেন বামফ্রন্টের চেয়ারম্যান কংগ্রেস কমিটি। ধন্যবাদ। আসন্ন লোকসভা নির্বাচনে আপনাদেরকে শুভেচ্ছা আমরা পেলাম, তার জন্য আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ আপনাদের জন্য রইল। আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত এবং জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড সুজন চক্রবর্তীর সমর্থনে এই মহামিছিল চলছে, যা ধীরে ধীরে এগিয়ে চলেছে তার গন্তব্যস্থলের দিকে। অসংখ্য মানুষ পায়ে পা মিলিয়েছেন, নৃত্যপথ স্লোগানে মুখরিত এই মিছিল আগামী 1 জুন আপনারা সাধারণ মানুষের কথা তুলে দেওয়ার জন্য সংসদে সঠিক প্রার্থীকে নির্বাচিত করুন। সিপিএম প্রার্থী কংগ্রেস সুজন চক্রবর্তীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আসন্ন লোকসভা নির্বাচনে লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী কংগ্রেস সুজন চক্রবর্তীর সমর্থনে এই মহামিছিল চলছে। তিনি নেতৃত্বে আছেন, তিনি হলেন ভারতবর্ষের কংগ্রেস আন্দোলনের অভিসংবাদী নেতা বামফ্রন্টের চেয়ারম্যান কংগ্রেস সুজন বসু আছেন, বামফ্রন্টের নেতৃবৃন্দ এবং কর্মীরা আছেন, জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ। ছাত্র যুবক ফেলছে সারা
অসংখ্য সাধারণ মানুষ আছেন রাস্তার দুধারে, অসংখ্য সাধারণ মানুষ, সুরবর্তী সম্পন্ন মানুষ, তাদেরকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসন্ন লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত ভারতের জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী ডক্টর কমরেড সুজন চক্রবর্তীর সমর্থনে এই মহামিছিল চলছে। যে মিছিল শুরু হয়েছিল কেষ্টপুরের ভিআইপি রোড থেকে অনেক পথ অতিক্রম করে এখন এই অঞ্চলে এসে পৌঁছেছে এই মিছিল। কমরেড সুজন চক্রবর্তীর সমর্থনে এই মহামিছিল, মিছিলের নেতৃত্বে আছেন এবং জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ, অসংখ্য সাধারণ মানুষ ক্ষিপ্ত পায়ে পায়ে তারা পা মিলিয়েছেন। মিছিল যত এগিয়েছে মিছিলের বামপন্থী পার্টিগুলোকে সমালোচনা করে, কংগ্রেসকে সমালোচনা করে, বিজেপি তারা বামপন্থী পার্টিকে সমালোচনা করে, কংগ্রেসকে সমালোচনা করে এবং করে তো করে তীব্রভাবে করে। এটা বুঝে দিতে হবে, আগে কখনো বামপন্থী দল কংগ্রেস নিয়ে একটা শব্দ বাড়ি করেনি, কারণ বারে বারে তখন বলে বেড়াতো ওদের সম্বন্ধে কি করবো, ওরা তো শূন্য। কিন্তু ধীরে ধীরে এখন বুঝতে পারছে যে ওরা কৌশল করে যে মেরু রাজনীতি পশ্চিমবাংলায় গড়ে তুলেছিল 2011 সালের পর থেকে, সেই মেরু রাজনীতির মানুষটা একটু চুপসে গেছে এবং আরো চুপসে যাবে। দুম করে ওদের মাথায় পড়বে মানুষটা, কারণ এখন আমরা চেয়েছিলাম শুরু থেকে ধীরে ধীরে আমরা আন্দোলন, লোকাল মুভমেন্ট, সবকিছু করে ধীরে ধীরে বামপন্থীরা ঐক্যবদ্ধ ভাবে জাতীয় কংগ্রেস তার সঙ্গে তার সহযোগিতায় আমরা এমন পরিবেশ করব যে বামপন্থী আর কংগ্রেসের বোঝাপড়া একে আর এখন যাবে না। সেটাই হয়েছে। তাই এখন মিটিংগুলোতে বামপন্থীদের আক্রমণ করছে, কংগ্রেসকে আক্রমণ করছে। আমি আপনাদের বলছি যে আরো দিন রয়েছে, আরো এরকম চলবে, কিন্তু যে বিজেপির জন্ম হয়েছে আরএসএস এর হাতে, সেই বিজেপি আরএসএস এর হাতে বিজেপির জন্ম, আরএসএস এর হাতেই তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস। 1925 সালে আরএসএস করে তুলেছিল হিন্দু মহাসভা, তারপর তাতে হচ্ছে না, তাই 1951 সালে করে তুলল জনসংঘ, তার চিহ্ন ছিল প্রদীপ, তার এক সময়তে বিলুপ্ত হলো, তারপর করে তুলল বিজেপি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে আরো অনেক সংস্থা আছে, ওরা সামাজিক সংগঠন, কিন্তু ওদের রাজনৈতিক সংগঠনের প্রয়োজন হয় এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে বোঝাপড়া করে চলার জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ জন্ম দিয়েছে টিএমসিকে। টিএমসি জন্ম হয়েছে তার দায়ী মা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তাই স্বাভাবিকভাবে বিজেপি বিরোধী, তৃণমূল বিরোধী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমরা পশ্চিমবাংলার
যে সাংস্কৃতিক ঐতিহ্য তাকে আবার পুনরুদ্ধার করতে পারবে। এখন যে সংস্কৃতি গড়ে উঠেছে, যেসব কথা বলা হয়, সেই কথাগুলো যদি স্কুলের বাচ্চা ছেলে তারা নকল করে বলে এই তুই কর্তা, বলতেই পারে এই তুই কর্তা, মানে সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের তার কুশিক্ষা দেওয়ার কাজ করছে তৃণমূল কংগ্রেস। বিজেপিও যেসব কথা বলে, ও দিদি দিদি ও দিদি, এসব কি ব্যাপার? এইভাবে যদি কোনো স্কুলে দিদিমণিকে বলে ও দিদি দিদি, কুশিক্ষা হবে। তাই এই কুশিক্ষা দেওয়ার নেতা নেত্রী তৃণমূলে আছে, কুশিক্ষা দেওয়ার নেতা নেত্রী বিজেপিতে আছে। তাই বিজেপি এবং তৃণমূল উভয় কখনো মানুষের জীবন যন্ত্রণার কথা বলে না। বিজেপিও বলে না, তৃণমূলও বলে না মানুষের জীবন যন্ত্রণা। আমি একটা কথা আপনাদের বলতে চাই, ঔপনিবেশিক সময়ে যখন আমরা পরাধীন ছিলাম, আমরা পরাধীন ছিলাম, বেশি দূরে যাচ্ছি না। 1922 সালে আমরা পরাধীন ছিলাম। 1920 সালে, 1921 সালে, 1922 সালে জাতীয় কংগ্রেসের সভা হয়েছে। জাতীয় কংগ্রেসের সভাতে মানুষের মধ্যে দারিদ্রতা নিয়ে লড়াই করার কথা হয়েছে, দেশ স্বাধীন করার কথা হয়েছে এবং পূর্ণ স্বরাজের কথা 1921 সালে প্রথম বলা হয়। এই অবস্থায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তখনকার সময়ে মানুষের মধ্যে যে আয়ের ফারাক ছিল, আয়ের বৈষম্য ছিল, যেটা ব্রিটিশ আমল, সেই আয়ের বৈষম্য এখন আরো ব্যাপক। অর্থাৎ ব্রিটিশের পরাধীন ভারতে মানুষের জীবন যন্ত্রণা যা ছিল তার থেকে বেশি জীবন যন্ত্রণা হয়েছে। আমরা যারা শহরে থাকি, আমরা যারা নিয়ম লাইটের আলোয় বসবাস করি, আমরা বুঝতে পারছি না। তাই এবারকার নির্বাচনে আগামী 1 জুন যে 7ম পর্বের শেষ পর্বের নির্বাচন, সেই নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত প্রার্থী কংগ্রেস সুজন চক্রবর্তীকে কাস্তে হাতে তারা চিহ্নে ভোট দিয়ে অবস্থার পরিবর্তনের লড়াইটাকে দিল্লির বুকে একটা ভালো সড়ক গলাকে ফাটাতে আপনাদের কাছে আবেদন জানিয়ে আপনারা জয়ী করবেন প্রত্যাশায় আমার কথা আমি এখানে শেষ করছি। সকলের দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে বাগুইআটির ফয়রা ভবন মোড়ে এক পথসভা, সেই পথসভায় বক্তব্য রাখেন সুজন চক্রবর্তী। কেন্দ্র এবং রাজ্য সরকারকে চোখা চোখা ভাষায় আক্রমণ শানলেন তিনি। তাদের নীতি নিয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, এই দুই সরকারের মানুষ মারা নীতি, মানুষের স্বার্থবিরোধী নীতি নিয়ে সমালোচনা করলেন এবং আগামী দিনে ক্ষমতা পেলে মানুষ যদি তাকে নির্বাচিত করে কি করবেন সবিস্তারে বললেন সুজন চক্রবর্তী। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কংগ্রেস সভাপতি এবং কংগ্রেস, আমি বেশি কথা বলার আমার কোনো দরকার নেই। আমার আগে এখানে কংগ্রেস পলাশ বলেছেন, অন্যান্য কাজের কারণে আসতে দেরি হয়েছে, লোকের লম্বা টানতে হয়েছে। তারপর গোড়াপাল বিলাস বলেছে, বোধহয় পরিবার নিশ্চয় বলেছে, আমি যা বুঝলাম। এবং শুভজিৎ ঝুঁয়া দুজনেই আমাদের এখানকার সবার কাছে পরিচিত, পরিবারও পরিচিত। গোড়ায় আমার ধারণা গোড়ার তো বাড়ি এই আশপাশেই বোধ হয় নাকি? গোড়ার বাড়ি আশপাশে, গোড়ার বাড়ি আশপাশে, এর বাড়ি আশপাশে, ঝুলানের বাড়িও আশপাশে না এই পাড়াতে, এই পাড়া। আর এখানে আপনারা যারা আছেন আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি বেশি কথা বলার কোনো দরকার নেই। অভিজ্ঞতার চাইতে মানুষের কাছে বড় বন্ধু আর কেউ হয় না।
নিজেদের অভিজ্ঞতার বিচারে আপনারা চলতে পারবেন, এই বিশ্বাস আমার কাছে রাখবে। এটা ঠিক যে নির্বাচন, কোন পরিপ্রেক্ষিতে নির্বাচন আগে সবাই বলেছেন। এই নির্বাচনটা যেটা আগে কর্মীরা বলেছেন, ঝুলার কথা আমি শুনলাম, ও বলছিল নির্মলা সীতারামনের স্বামী যে কথাটা বলেছেন, নির্মলা সীতারামনের কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটা কথা বলেছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সামনে একটা কথা বলেছেন, দুটো কথা মিলিয়ে মোদীজি জিরো হয়ে গেল। নির্মলা সীতারামন কি বলেছেন? আর এখানে আমাদের তৃণমূলের একজন এমপি, তিনি এবার এমপি টিকিট পাননি, তিনি বলেছেন, কি বলেছেন? নির্বাচনে দাঁড়াবার মতন টাকা আমি নির্মলা সীতারামন আমার কাছে নেই, সেই কারণে আমি ভোটে দাঁড়াচ্ছি না। বলেছে হ্যাঁ দেবো না। তাহলে নির্মলা সীতারামন কেন্দ্রের অর্থমন্ত্রী তিনি স্বীকার করলেন যে মোদীজির নেতৃত্বে ভারত সরকারের এখন এমন একটা ব্যবস্থা হয়েছে যে মানুষের আইন অনুযায়ী ভোট করার অধিকার আর নেই, কেননা নির্বাচনে সিলিং আছে, সেই সিলিং এর মধ্যে টাকা খরচ করলে নির্মলা সীতারামন পারতে পারতেন, কিন্তু শয়ে শয়ে কোটি টাকা, বহু কোটি কোটি টাকা খরচ করতে হয়, অত টাকা ওনার নেই। তাহলে বেআইনি ভাবে নির্বাচন হয়, সেই বেআইনি নির্বাচনের টাকা ওর কাছে নেই বলে উনি ভোটে দাঁড়াতে পারছেন না। উনি স্পষ্টত অভিযোগ করলেন নরেন্দ্র মোদী বেআইনি টাকা খরচ করে নির্বাচন করে, অমিত শাহ বেআইনি টাকা খরচ করে নির্বাচন করে, আমি নির্মলা সীতারামন আমি পারলাম না। উনি কে? উনি অর্থমন্ত্রী। পশ্চিমবাংলার তৃণমূলের একজন এমপি তিনি বক্তৃতা করেছেন, যখন ভোটে নাম বাদ চলে গেছে, একজন কান্নাকাটি করলেন যে আমি চান্স পেলাম না, 3 বছর ধরে আমি তৃণমূল করলাম, আমি চান্স পেলাম না। তাকে চান্স পরে অবশ্য দিয়েছে বিধানসভার উপনির্বাচনে, তিনি একটা চান্স পেয়ে গেছেন। আরেকজন যিনি চান্স পাননি তিনি বললেন আমার ভোট করার মতন টাকা নেই, আমার দলের বাকি যারা আছে আমার নেই। তিনি তারা স্বীকার করলেন মমতা ব্যানার্জি স্নেহধন্য তৃণমূলের বাকি পারলে প্রায় সবাই একাধজন ব্যতিক্রম থাকতে পারে, তারা টাকার পাহাড় কমিয়েছে, ফলে তাদের টাকার কোনো অভাব নেই, আমার টাকা নেই, অতএব আমি ভোটে দাঁড়াতে পারবো না। তৃণমূল বিজেপি দুজনেই নির্বাচনের নীতি লঙ্ঘন করে মানুষের কাছে ভোট জবরদস্তি কেড়ে নেয়, এটা ওরাই স্পষ্টত স্বীকার করলেন। নির্মলা সীতারামনের স্বামী যেটা বললেন সেই কথাটা আমরা অনেকদিন ধরে বলছিলাম, কিন্তু আমরা বললে তো সেটা কাগজে পত্র কম প্রচার হয়। আমরা এই কথাটা বলছিলাম যে যদি এবার নরেন্দ্র মোদী নির্বাচনে জিতে তাহলে এটাই শেষ নির্বাচন হবে কিনা সেই সন্দেহ তৈরি হচ্ছে। মোদীজি বলেছেন ওয়ান কান্ট্রি ওয়ান ইলেকশন, আমরা বলছি মোদীজির তত্ত্ব হচ্ছে ওয়ান কান্ট্রি নো ইলেকশন। কোন ইলেকশন, সংসদীয় গণতন্ত্র চলবে না, সংবিধান চলবে না, জবরদস্তির মনে হবে মোদীজির বাহিনী চলছে। আমরা যেটা বলছিলাম সীতারামনের স্বামী সেই কথাটাই স্বীকার করলেন, স্বীকার না বললেন, এবং বললেন আমাদের থেকে বেশি করে বললেন। আমরা বলছিলাম যে ইলেকট্রাল বন্ড, আপনি পশ্চিমবাংলার দুর্নীতি দেখেছেন তো ভয়াবহ। আমি সে আলোচনায় যাচ্ছি না, কারণ আমার চাইতে কেউ আপনারা কম জানেন। পরীক্ষা দিয়ে পাশ করে ছেলেমেয়েরা রাস্তায় চাকরির দাবিতে বিক্ষোভ, তারপর পুলিশ এসে পেটাবে, মাঝরাতে তুলে নিয়ে চলে যাবে একেবারে পুলিশের হাজতে। আমি সুজন চক্রবর্তী, এখানে প্রয়াস দাসকে দেখছেন, এই সহ আরো অনেক এখানকার যুব ছাত্ররা, আমরা মাঝরাতে রাত্রি 1টার সময় খবর পেয়ে ওদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, পুলিশের সঙ্গে মোকাবিলা করেছি, একবার না একাধিকবার, এগুলো সবাই জানেন। কিন্তু আমাদের সন্তান সন্ততিরা তাদের আমাদের সন্তান সন্ততি কিনা তাদেরকে এই ভবিষ্যৎ হবে। মিথ্যা রাজত্ব চলছে। আমি কখনো মনে করি না যে 1, 2, 3, 4 তৃণমূলের সবাই ছিল, কখনো মনে করি। কেউ বললে আমি বিশ্বাস করুন, আমি হাত জোড়া করে বলি এটা বলবেন না। বহু মানুষ নানান কারণে আমাদের উপরে ক্ষুব্ধ হয়ে হয়তো মনে করেছিলেন তৃণমূল করলে খুব লাভ হবে, তারা এখন বুঝতে পারছেন পুরনো তৃণমূলের কর্মীরা তারা ঠকে গেছেন, তৃণমূল দলে তাদের কোনো পাত্তা নেই। তৃণমূল রাজনৈতিক কর্মীদের দল এখন না, এখন মুখেরাদের দলে পরিণত হয়েছে। তাই প্রতিদিন তৃণমূলের মানুষ যারা রাজনীতির কারণে আমাদের বিরোধিতা করতে গিয়ে তৃণমূল করছিলেন, তারা তৃণমূল থেকে সরে
না বোঝার কোনো কারণ নেই। আমি সেই কারণে একটু মাঝে মধ্যে হালকা করে বলি, যদি বলতে হয় তাহলে বলুন 1, 2, 3, 4 তৃণমূলের নেতারা চোর, যত বড় নেতা তত বড় চোর। এত স্পষ্ট চোখের সামনে দেখতে পাচ্ছেন, ফ্ল্যাটের মধ্যে টাকা, খানের তলায় টাকা, মেশিন দিয়ে গুনতে হবে। আমি জানি না ওই বিলাস মহাশয় বলেছে কিনা, অদিত্য শাহজাহানের বাড়িতে যদি ইডি রেডটা করতে পারত তাহলে কতগুলো ট্রাঙ্ক ভর্তি টাকা পাওয়া যেত, কলকাতা থেকে মেশিন দিয়ে গোনা শেষ করা যেত না। এটা সন্দেশখালী প্রতিটি মানুষ জানেন, না জানার কোনো কারণ নেই। নানান বিধ ব্যবস্থাপনা, কিন্তু কিসের রাজনীতি হচ্ছে যে রাজনীতি করে শাহজাহান, শিবু, অনুব্রত? এটা আমাদের সম্মান লাগছে। যে মানুষ এমনকি আমাদের পক্ষে নন তারও সম্মানে লাগছে, এটা চলতে পারে না। জিনিসের দাম আকাশে, লুটের বাজার আকাশে, জিনিসের দাম আকাশে, কাজের ব্যবস্থা নেই, আর দল বদলের নামে ভয়াবহ ব্যাপার, ভয়াবহ। সকালে তৃণমূল, বিকেলের বিজেপি, কোনো সন্দেহ নেই। কে কখন তৃণমূল, কে কখন বিজেপি, তার কোনো সন্দেহ নেই। আমি শুধু বলবো, আমাদের মায়েরা বলে দেখবেন, ব্রত পালন করতেন সন্তানের মঙ্গল কামনা। সেই মায়েরা এখন দেখতে পাচ্ছেন, যত্ন করে বড় করে গড়ে তুলেছেন সন্তানটাকে, লেখাপড়া শিখিয়েছেন। লেখাপড়া শেখার পর হয় সে ভিন রাজ্যে কাজে আছে, না হলে পশ্চিমবাংলায় গ্র্যাজুয়েট পাস করা ছেলেরা মাস্টার ডিগ্রি। আমি সেদিন ঘোরা প্রায়শই এটা মনে হতো, হঠাৎ করে কি মনে হলো, ঘোড়ায় দেখলাম সব ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে, যেখানে আমাদের মিছিল ছিল তার পাশে। আমি অভ্যাস বছর দিয়ে হাতের আন্দাজে বুকের খাঁচাটা একটু মাপলাম, 11-12 ইঞ্চি বেশি হবে না। 11-12 ইঞ্চির খাঁচা, যুবক ছেলে বাইকে, পিছনে 30 ইঞ্চির বড় একটা ব্যাগ। এই ব্যাগ নিয়ে যদি 3-4-5 বছর চলতে হয়, মেরুদণ্ডটা সোজা থাকাটা কঠিন, অসুস্থ হয়ে যাবে। কোন বাবা মা ছেলে মেয়ের মঙ্গল কামনায় ব্রত পালন করেছিলেন যে ছেলে মেয়েটা ডেলিভারি বয় হবে, লেখাপড়া শিখে? সমস্ত কাজেরই গুরুত্ব আছে। ডেলিভারি বয় কাজটা ছোট নয়। বাবু তুমি কি করো? ডেলিভারি বয়। লেখাপড়া? গ্রাজুয়েট। মানে তাই পাস না অনার্স, বললো ফিজিক্স অনার্স। একদম রোগা সরু মতো হয়ে গেছে ছেলেটা। বললো, একটা ছেলে ডাকলো, এই কি একটা নাম সৌভিক এক জায়গা বললো, বলছে এমএসসি কেমিস্ট্রি। তাই শুনেছিলেন, জানতাম, হয়তো আপনারা জানেন। আমাদের বাড়ি হয়তো ডেলিভারি করতে আসে, এটা হয়তো সেটা করতে করতে বললো, ওদের সঙ্গে কাজ করে বিদ্যুৎ বাস করা, বাবা মার সমস্ত স্তরে ভালোবাসা নিয়ে গড়ে ওঠা 22-23 বছর বয়সে জয়যন্ত ছেলেটা বিদ্যুৎ পাস, ডেলিভারি বয়ের কাজ করে। আমাদের মায়েরা সন্তানদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছেন যে আমাদের পরের প্রজন্মটাকে ধ্বংস করা হচ্ছে। গোটা দেশ, গোটা রাজ্যে এই ধ্বংসের মনোভাবের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা হচ্ছে আমাদের নির্বাচনের কাজ। নির্বাচনের কাজ কারণ নিয়ে বড় হওয়া, কারণ নিয়ে ছোট হওয়া, শুধুমাত্র সেটুকু নয়। আমি বেশি কথা দেবার কোনো প্রয়োজন বোধ করি না, কারণ মানুষ কেউ কাম্যকেন্দ্র, মানুষ কেউ আমাদের চেনেন না, এমনটা নয়। পশ্চিমবাংলার রাজনীতিতে ছিল নাকি? আমি জানলাতে অপরিচিত নই। আমাদের জানলা মারতে আমাদের সামনে গিয়ে ডান দিক করবে, এই দিকটা বলবে নাকি? জানলা মারতে দিকে আমি জানলাতে অপরিচিত নয়। বিভিন্ন কারণে চক্করে আমার যাতায়াত, রাজনীতির কারণে, অন্যান্য কারণে, পরিচিত পরিবার, পারিবারিক বন্ধুদের কারণে, ইত্যাদি ইত্যাদি। আমি তো বুঝেছি, আমি যেভাবে আসতাম তখন, আমি সেভাবে চিনতে পারি না। গ্রাম, জ্যাংলা হাতিয়ারা গ্রাম, যদি এখন লোককে বলা হয়, লোকরা তো মানতে চাইবে না। আপনি যে যাদবপুর আগে দেখছেন, এই যাদবপুরটা তখন ছিল পঞ্চায়েত, যখন বামফ্রন্ট আসেনি। তখন পঞ্চায়েত, বামফ্রন্ট আসার পর যাদবপুর পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি হয়ে কলকাতা কর্পোরেশন। বামফ্রন্ট আসার পর পঞ্চায়েতের আমাদের এই এলাকাটা আস্তে আস্তে বড় হতে হতে মিউনিসিপ্যালিটি শুধু তাই না, রাজারহাট গোটা ভারতবর্ষের কাছে একটা পরিচিত এক্সপেরিমেন্টাল শহর। গৌতম মুখ্যমন্ত্রীর নাম চতুর্দশ স্বপ্ন ছিল গড়ে তুলবে, বাংলাকে গড়ে তুলবে, ভবিষ্যৎটাকে গড়ে তুলবে, আমাদের ছেলে মেয়েদের জীবনটা
মতো দুবেলা পেটের খাওয়া ছিল না, রাস্তা ছিল না যাতায়াতের মতন কালা গদ। হাতিয়ারা তোমাদের এটা তোমাদের হাতিয়ারার মোড়, এই সরিয়া পিছনে গ্রামগুলো, এই পরিবারদের যে চত্বর কাদা গদ। এই বাচ্চা মেয়েটি একটু এসেছিল আমাদের ইলেভেন না টুয়েলভে পরে, হয়তো আমাকে তারা বিশ্বাস করতে চাইছে না। এটা আমি ঠিক বলছি, হ্যান্ডিক করছি। পানীয় জল ছিল না, হাতিয়ারা সহ আমাদের 4-5 এই প্রপারটাতে ছিল কিনা আমি জানি না, মানে এখানেও বিদ্যুতের লাইন ছিল না যখন বামফ্রন্ট ছিল না। আমি যা দেখছেন পশ্চিমবাংলা গড়ে উঠেছে বামফ্রন্টের আমলে, কিন্তু উন্নয়নের জোয়ার বলে আমরা লাফাই নিয়ে আমরা মনে করেছি এটা সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব রুট করা নয়, বেআইনি কাজ করা নয়, বেআইনি নির্মাণ করা নয়, জঙ্গলের পাহাড় করা নয়, দলবদল ঘটা নয়। সরকারের কাজ স্বাভাবিকভাবে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা। সেই পশ্চিমবাংলাটাকে আমরা গড়ে তুলেছি। আর গোটা পশ্চিমবাংলায় গ্রামের বিদ্যুৎ, ঠিক গ্রামের বিদ্যুতের একসময় আমার দায়িত্ব ছিল, আমি তার চেয়ারম্যান ছিলাম। গোটা পশ্চিমবাংলার গ্রামের বিদ্যুৎ সহ গ্রাম গড়ে উঠেছে, মানুষ গড়ে উঠেছে, শহর গড়ে উঠেছে। কলকারখানা শিল্পের বন্দোবস্ত ছিল না, শব্দ গ্রাম। সেইখান থেকে চলতে চলতে আমরা সেই ব্যবস্থা করতে পারলাম, যেখানে হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স বামফ্রন্ট, আইটি হাব বামফ্রন্ট, কোলাঘাটের বিদ্যুৎ বামফ্রন্ট, বক্রেশ্বরের বিদ্যুৎ বামফ্রন্ট, বাইপাস বামফ্রন্ট, ভিআইপি রাস্তা থেকে বড় করে গড়ে তোলা, অথবা রাজারানীর টাউনশিপ, অথবা সব মিলিয়ে গোটা বাইপাস বামফ্রন্ট। আপনি যা দেখছেন চোখের সামনে, শিয়ালদার পর আপনি ব্যারাকপুর পর্যন্ত যান, আর বারাসাত পর্যন্ত যান, যতগুলো হলো ফ্লাইওভার সবকটা বামফ্রন্ট। আপনি ওগুলো দক্ষিণে বারুইপুর পর্যন্ত যান, যে কটা ফ্লাইওভার সবকটা বামফ্রন্ট। সুন্দরবনে যান আপনি, নদীর উপরে ব্রিজ, সেতু, দীপমালার মতন গতি উঠেছে বামফ্রন্ট। পশ্চিমবঙ্গকে গড়ে তুলেছিল আমাদের লক্ষ্য ছিল আমাদের কম বয়সের ছেলে মেয়েগুলো, ওদের ভবিষ্যৎ কি হবে। জ্যোতিবাবু তারপর বুদ্ধদের ভাবতে চলছে না, 18 বছর বয়সের ছেলের চোখের দিকে তাকিয়ে বললে আমাদের বাংলাকে করতে হবে। হ্যাঁ ঠিক, সেরকমের সময় আমি এমপি ছিলাম, আমরা সবাই মিলে চেয়েছিলাম পশ্চিমবঙ্গে অত হাব বেড়ে ওঠে আমাদের ভবিষ্যতের ছেলে মেয়েদের কাজের নিদর্শন হিসেবে আমাদের গোটা রাজ্যে গড়ে ওঠে কেমিক্যাল হাব। দুঃখের কথা, সেই অত হাব এবং কেমিক্যাল হাব দুটোই পশ্চিমবাংলা থেকে গুটিয়ে দিয়ে গুজরাটে নরেন্দ্র মোদীকে যে ইতিহাস দিয়েছেন তার নাম মমতা ব্যানার্জি, অন্য আর কেউ না। আমাদের গোটা বাংলার ধ্বংসের ব্যবস্থা নাম হওয়ার কোনো কারণ নেই। বাংলাকে করতে হবে, কম বয়সের ছেলে মেয়েদের করতে হবে। আমার গ্রামগুলো, আমার শহরগুলো, চারপাশের মানুষগুলো পরিযায়ী শ্রমিকে ভরে যাবে। বাবা মা বৃদ্ধাবাসের মতন করে থাকবেন না, এটা হতে পারে না। তার বাইরে বেরিয়ে আমাদের বাংলাটাকে করতে হবে। আমি শুধু আপনাদের কথা বলবো, আজকে মুখ্যমন্ত্রী একটা বক্তৃতা করেছেন, আমি শুনলাম, সাংবাদিকরা জিজ্ঞেস করছিল, মুখ্যমন্ত্রী বলেছেন আমরা যদি দিল্লিতে ক্ষমতা আসি তাহলে পদত্যাগ বিরোধী আইনটাকে জোরদার করি। বললাম ঘোরাটাই হাসবে। গত 5 বছর বিধানসভাতে আমি বামফ্রন্টের দলনেতা ছিলাম, তো 25টা হিয়ারিং করেছি দীপালি বিশ্বাস, স্পিকার সহ কেউ আমি উত্তর দিতে পারেনি। যতদিন থাকবে মাথা উঁচু করে বলতে পারবে পশ্চিমবঙ্গে দল বদলের রাজনীতি ছিল না। পশ্চিমবঙ্গে দল বদলের রাজনীতি পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে, এমএলএ, এমপি সব জায়গাতে যারা করেছে তারা পশ্চিমবাংলাকে সর্বনাশ করেছে তৃণমূল। আর গোটা ভারতবর্ষে এই একই প্রক্রিয়া যারা করেছে মোদীর নেতৃত্বে তারাই বিজেপি। এপিট আর ওপিট, ফারাক কিছু নেই। আমি আপনাদের কথা বলবো, দল বদলের লড়াইটা নেই। বোধহয় বলাস বলছিল, আমি শুনছিলাম, আমার প্রতিপক্ষের 2 প্রার্থী আমি তাদের শুভেচ্ছা জানাই। তারা ভালো থাকুন, তারা সুস্থ থাকুন। একজন আমার থেকে অনেকটাই সিনিয়র, কিন্তু আমার সঙ্গে পরিচয় ছিল যেহেতু উনি বিধানসভায় ছিলেন এক সময়, যখন আমিও ছিলাম। কিন্তু রাজনীতির জীবন শুরু জনতা পার্টি দিয়ে, এমপি, তারপরে দলত্যাগ করে কংগ্রেস এমএলএ, এবং এমএলএ অবস্থাতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে দক্ষিণ কলকাতাতে লড়াই, তারপর আবার দলত্যাগ করে যার বিরুদ্ধে লড়লেন, তার কোলের মধ্যে গিয়ে বসে বললেন তৃণমূল। সুজন চক্রবর্তীরা জীবনে
কোনোদিন দল বদলের রাজনীতি এইভাবে করে মানুষের মর্যাদা নিয়ে চলতে পারবে তা আমরা আশা করি মনেও করি। অথবা আরেকজন প্রতিপক্ষ প্রার্থী, আমার তো দুই প্রার্থী আসলে তৃণমূলের সঙ্গে লড়াই, একজন সামান্য একজন গোলামে। তিনি গতবার ভাবতে আমার সঙ্গে, আমি তাকে তাই জানতাম যে তৃণমূলের এমএলএ, হঠাৎ এবারে দেখলাম বিজেপির এমপি পদে দাঁড়িয়েছেন। আমি তো জানতাম তৃণমূলের এমএলএ, হয়ে গেলেন বিজেপির এমপি প্রার্থী। দল বদল না, একটাই কথা বলব, আমাদের দল বদল নয়, লড়াইয়ের লক্ষ্য হচ্ছে দিন বদল, হাল বদল, মানুষের হাল ফেরাতে হবে। এই অবস্থা পশ্চিমবাংলা আশা করতে পারে না, দেশ আশা করতে পারে না, গোটা দেশকে বাঁচাতে হবে। মুকুল রায় তৃণমূলের নেতা, দল বদলে বিজেপি, আবার দল বদলে তৃণমূল। শুভেন্দু অধিকারী তৃণমূলের পারলে 2 নম্বর নেতা, দল বদলে বিজেপি, এখনো বিজেপির হয় 1 নম্বর নয় 2 নম্বর নেতা। ধান্দা পোষালে একরকম, ধান্দা না পোষালে আর এক রকম। অর্জুন সিং এই গত 2-3 বছরের মধ্যে তৃণমূলের এমএলএ, সেখান থেকে ধান্দায় পোষালো না, অথচ বিজেপির এমপি, সেখানে ধান্দায় পোষালো না। অভিষেকের হাত ধরে আবার তৃণমূলের পতাকা, সেখানে আবার ধান্দায় পোষালো না, আবার গিয়ে বিজেপি। ধান্দা পোষালে তৃণমূল, ধান্দা না পোষালে বিজেপি, ধান্দা পোষালে বিজেপি, ধান্দা না পোষালে তৃণমূল। আশীর্বাদ করবেন যেন কোনোদিন কখনো এই রকমের মনোভাব আমাদের না হয়। আমি মানুষের কাছে সেই আশীর্বাদ চাইব। আশীর্বাদ করবেন কোনোদিন যেন একটু এদিক ওদিক তাকে হাতে কিছু টাকা নিয়ে থ্যাংক ইউ বলে আমাকে কোনোদিন ভিডিওতে, আপনাদের ভিডিওতে মানে কোথাও দেখতে না হয়, তারা এই রেজিগনেশন দিয়ে চলে যাব। মানুষের কাছে ইমান মর্যাদা তার চাইতে বড় অন্য কিছু হয় না, অন্য কিছু হতে পারে না। কথা দেব, মানুষ ভরসা রাখুন, কথা দেব। রাজনীতির মানেটা যা, সেই মানেটাকে আমরা ফিরিয়ে আনব। রাজনীতি মানে দুর্নীতি আর দুষ্কৃতি আর দলবদল, এই মানেটা থাকবে না। রাজনীতি মানে কম বয়সের ছেলে মেয়েদের উপর অত্যাচার আক্রমণ, এই মানেটা থাকবে না। রাজনীতি মানে রাজ্যকে গড়ে তোলা অথবা নীতি শ্রেষ্ঠত্ব বাদ দিয়ে সবচাইতে বেশি দুর্নীতি এবং নীতিহীনতা আর গোটা বাংলাটাকে সন্ত্রাসের মধ্যে ফেলে দেবে, এই মনোভাব আমাদের কোনোদিন থাকবে না। আমরা মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার মতো করে বিশেষ ব্যবস্থা করব। আমরা স্পেশাল অ্যাপ তৈরি করব। আমাদের ডেলিভারি বয় সহ, গিগ ওয়ার্কার সহ, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা কাজ না পেয়ে খুঁটে খুঁটে যেন চলতে হচ্ছে, তাদের নিরাপত্তা সুরক্ষিত করবার মতো করে আমরা অ্যাপ বেসড নতুন প্রোগ্রাম তৈরি করবো। কাউকে বিপদে পড়তে দেব না। কথা দিতে পারি, নির্বাচনের পর সমগ্র মানুষকে সঙ্গে নিয়ে চলবো। মানুষের কথা, মানুষের মনোভাব তাই নিয়ে চলবো। একেবারে টানে করে এই মনোভাবে কখনো কোনোদিন আমরা চলবো না। আপনি ভরসা রাখুন, কথা আমাদের একটাই, বদলে যাবে। ভরসা রাখুন, বদলে যাবে। ভরসা রাখুন, মানুষকে সঙ্গে নিয়ে বদলে দেব। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সমাজটা গড়ে তোলা, রাজ্যটা গড়ে তোলা, দেশটাকে গড়ে তোলা, এই মনোভাবটাই আমাদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ। যে যত বিপন্ন তার পাশে তত শক্ত হাত নিয়ে আবার দাঁড়ানো, না বুঝবার কোনো কারণ নেই। মোদির গ্যারান্টি ফেল, দিদির গ্যারান্টি ফেল, মানুষের গ্যারান্টি একমাত্র লাল ঝান্ডা। সেই গ্যারান্টি দিয়েই মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারবে। আপনাদের সবার শুভেচ্ছা, শুভকামনা, আপনাদের ভরসা, আশা করি সেই আশীর্বাদ আমরা পাবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি। নমস্কার। ইনকলাব জিন্দাবাদ।